হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে ভারতের সম্পদ সপ্তম অধ্যায় অনুশীলনী থেকে 3 নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় কয়লার শ্রেণীবিভাগ করো। এর উত্তর লিখবে, বহু কোটি বছর আগে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য কারণবশত মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে এসে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়েছে। এই কয়লার উপস্থিত অঙ্গার বা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো পিট, লিগনাইট, বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট কয়লা। নিচে কয়লা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্টে লিখবে, পিট কয়লা। গুণমান: প্রাথমিক পর্যায়ে জলাভূমি অঞ্চলে সৃষ্ট কয়লা। জলীয় বাষ্প: জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। রং: উদ্ভিদের আঁশযুক্ত বাদামি রঙের। কার্বন: কার্বনের পরিমাণ 30% কম। তাপ উৎপাদন ক্ষমতা: অত্যন্ত কম, পোড়ালে প্রচুর ধোঁয়া নির্গত হয়। ব্যবহার প্রায় নেই, কোনো কোনো ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে, লিগনাইট। এর গুণমান: পিট অপেক্ষা উন্নত মানের কয়লা। জলীয় বাষ্প: জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম। রং: বাদামি রঙের কয়লা। কার্বন: কার্বনের পরিমাণ 30 থেকে 50%। তাপ উৎপাদন ক্ষমতা: অপেক্ষাকৃত বেশি, পোড়ালে প্রচুর ধোঁয়া নির্গত হয়। ব্যবহার পিট কয়লার অপেক্ষা বেশি। গ্যাস ও তাপ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে, বিটুমিনাস কয়লা। গুণমান: খুব উন্নত মানের নরম প্রকৃতির কয়লা। সবচেয়ে বেশি পরিমাণে এই শ্রেণীর কয়লা পাওয়া যায় এবং এর ব্যবহার সবচেয়ে বেশি। জলীয় বাষ্প: জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, 15 থেকে 30% মতো। রং: কালো রঙের হয়। কার্বনের পরিমাণ 50 থেকে 85%। তাপ উৎপাদন ক্ষমতা: কার্বনের পরিমাণ অনেক বেশি থাকায় বিটুমিনাস কয়লার তাপ উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি। ব্যবহার সর্বাধিক। জ্বালানি, কোক, গ্যাস, তাপবিদ্যুৎ ও বিভিন্ন উপজাত দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 4 নম্বর পয়েন্টে লিখবে, অ্যান্থ্রাসাইট কয়লা। গুণমান: অত্যন্ত শক্ত ও পুরু উন্নত মানের কয়লা। পোড়ালে নীল উজ্জ্বল আভা নির্গত হয়। জলীয় বাষ্প: জলীয় বাষ্পের পরিমাণ খুব সামান্য। রং: উজ্জ্বল কালো রঙের। কার্বনের পরিমাণ 85% বেশি। ব্যবহার: এই শ্রেণীর কয়লা খুব কম পরিমাণে পাওয়া যায় বলে ব্যবহার কম। কোক তাপবিদ্যুৎ ও গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন দেখো, খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। এর উত্তরে খনিজ তেলের ব্যবহারগুলো পয়েন্ট দেবে। লিখবে, বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে খনিজ তেলের ভূমিকা অপরিহার্য। কৃষি, শিল্প, পরিবহন, গৃহস্থালি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে খনিজ তেলের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক সভ্যতার প্রধান ভিত্তি তৈরি করে খনিজ তেল। খনিজ তেলের প্রধান ব্যবহারগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর পয়েন্ট, পরিবহনে উৎপাদিত খনিজ তেলের প্রায় অর্ধেক পরিবহন সংক্রান্ত কাজে লাগে। যানবাহনে জ্বালানি হিসাবে ব্যবহার অনেক সুবিধাজনক। উচ্চমানের পেট্রোল বা গ্যাসোলিনের সাহায্যে বিমান চলাচল করে। আবার ট্রাক, বাস, রেল ইঞ্জিন এবং জাহাজ চালাতেও পেট্রোল ও ডিজেল ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট, শিল্পে কারখানার মেশিনপত্র ও যন্ত্রপাতি জ্বালাতে ডিজেল, পেট্রোল ও কেরোসিন ব্যবহার করা হয়। এইসব জ্বালানি তেল ব্যবহার করে শিল্প কারখানার যন্ত্রপাতির দক্ষতা বহুগুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। কয়লা ব্যবহারের তুলনায় জ্বালানি তেল ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। 3 নম্বর লিখবে, কৃষিতে কৃষি যন্ত্রপাতি জ্বালানি হিসাবে ডিজেল, পেট্রোল ও কেরোসিন ব্যবহার করা হয়। ট্র্যাক্টর, হারভেস্টার, রিপার, পাম্প মেশিন চালাতে এই জ্বালানি তেল অপরিহার্য। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। এরপরে পয়েন্টে লিখবে, পিচ্ছিলকারক পদার্থ। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত মোবিল, গ্রিজ প্রভৃতি পিচ্ছিলকারক পদার্থ পরিবহন, কারখানা ও কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব পিচ্ছিলকারী পদার্থ মেশিনপত্র যন্ত্রপাতিকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং এদের আয়ু বৃদ্ধি করে। 5 নম্বর পয়েন্টে দেখবে, তাপ বিদ্যুৎ উৎপাদনে যেসব অঞ্চলে কয়লা পাওয়া যায় না সেই অঞ্চলে ডিজেল ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 নম্বরে লিখবে, প্রতিরক্ষা প্রয়োজনে দেশের প্রতিরক্ষা প্রয়োজনে ট্যাঙ্ক,
জাহাজ, বিমান প্রভৃতি চালু রাখতে এবং বিস্ফোরক দ্রব্য প্রস্তুতের ক্ষেত্রে খনিজ তেলের ভূমিকা অপরিহার্য। 3 নম্বরে অন্যান্য। বর্তমানে খনিজ তেল থেকে যে উপজাত দ্রব্য পাওয়া যায় তাদের সাহায্যে অজস্র নিত্য ব্যবহার্য জিনিসপত্র তৈরি করা হয়, যথা প্যারাফিন থেকে মোমবাতি, পিচ দ্বারা রাস্তাঘাট নির্মাণ হয় এবং রং বার্নিশ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন দেখো, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম করো। এর উত্তর লিখবে, খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি হলো পিচ বা অ্যাসফল্ট, ভেসলিন, ন্যাপথা, প্যারাফিন, মোম, মিথেন, কার্বন ব্ল্যাক, ইথিলিন, প্রোপাইলিন, প্রোপেইন, বিটুমিন। খনিজ তেলের বিভিন্ন উপজাতগুলি মানুষ বিভিন্ন কাজে লাগায়, যেমন প্যারাফিন। মোম থেকে সৃষ্ট প্যারাফিন মোমবাতি তৈরি ও পালিশের কাজে ব্যবহৃত হয়। আসফল্ট রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে প্রয়োজন। বিটুমেন থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য, ভেসলিন, ক্রিম, কীটনাশক ওষুধ, প্লাস্টিক, ফোম, পলিমার, রাসায়নিক সার, কৃত্রিম তন্তু, ডিটারজেন্ট, সাবান, রং, কৃত্রিম রবার, পিভিসি ইত্যাদি বিভিন্ন দ্রব্য তৈরি হয়। এরপরে প্রশ্ন দেখো, প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎসগুলি কী কী? এর উত্তর লিখবে, প্রচলিত উৎসের মধ্যে রয়েছে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, যা অনবায়নযোগ্য এবং সীমিত। অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে রয়েছে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, জোয়ার শক্তি ও বায়োমাস, যা নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব। প্রচলিত শক্তি উৎসগুলো সাধারণত অনবায়নযোগ্য এবং দীর্ঘকাল ধরে মানুষ ব্যবহার করে আসছে। এগুলি তৈরি হতে কয়েকশো বছর সময় লাগে এবং এদের পরিমাণ পৃথিবীতে সীমিত। কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এগুলো জীবাশ্ম জ্বালানি, যা অনবায়নযোগ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বড় বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদনেও প্রচলিত পদ্ধতির মধ্যে পড়ে, যদিও জল একটি নবায়নযোগ্য সম্পদ। অপ্রচলিত শক্তি উৎস, এই উৎসগুলি নবায়নযোগ্য, সহজে পাওয়া যায় এবং পরিবেশে কোনো ক্ষতি করে না। সৌরশক্তি, সূর্য থেকে প্রাপ্ত শক্তি। বায়ুশক্তি, বায়ুপ্রবাহ থেকে উৎপন্ন শক্তি। জলবিদ্যুৎ, ছোট আকারের জলবিদ্যুৎ কেন্দ্রগুলি সাধারণত অপ্রচলিত উৎসের অন্তর্ভুক্ত। জোয়ার শক্তি, সমুদ্রের জোয়ার থেকে প্রাপ্ত শক্তি। বায়োমাস, জৈব পদার্থ থেকে প্রাপ্ত শক্তি, যেমন কাঠ ও কৃষি বর্জ্য। ভূতাপীয় শক্তি, পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে প্রাপ্ত শক্তি। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।